হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেট নাম্বার 4। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা দেখো নি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নাও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। সেট নাম্বার 4 একের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, মেগালিথ কি? উত্তর, বড় পাথরের সমাধিকে মেগালিথ বলা হয়। পরের প্রশ্ন 2 দাগ, কোন সময়কালকে আদি বৈদিক যুগ হিসাবে ধরা হয়? উত্তর হবে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ সময়কে। পরের প্রশ্ন 3 দাগ, স্নাতক কথাটি কিভাবে এসেছে? এটা রায় মার্টিন 71 নম্বর পেজে 54 নম্বর প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তর, স্নাতক কাদের বলা হতো? বৈদিক যুগে শিক্ষার্থীরা সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ করত। শিক্ষালাভের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার প্রথা ছিল। বিশেষ স্নান থেকেই স্নাতক কথাটি এসেছে। 12 বছরের শিক্ষা গ্রহণের পর সমাবর্ত অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। এইটুকু খুব সুন্দর করে লিখে দেবে। যাদের কাছে বইটা নেই অবশ্যই তোমরা একটু খাতায় টুকে রাখো, নয়তো যে বইতে সলভ করছো সেই বইতেই টুকে রাখো। পরের প্রশ্ন 4 দাগ, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর হবে রাজগৃহ। পরের প্রশ্ন 5 দাগ, লিচ্ছবি কাদের বলা হয়? উত্তর, দক্ষিণ ভারতের প্রাচীন রাজবংশদের লিচ্ছবি বলা হতো। দক্ষিণ ভারতের প্রাচীন রাজবংশ। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? উত্তর হবে সিদ্ধার্থ। পরের প্রশ্ন 7 দাগ, সম্রাট মহিলা হলে তাকে কি বলা হতো? সম্রাজ্ঞী। পরের প্রশ্ন 8 দাগ, শেষ নন্দ রাজা কে ছিলেন? উত্তর হবে ধননন্দ। পরের প্রশ্ন 9 দাগ, ইন্ডিকা গ্রন্থটি রচয়িতাকে? উত্তর হবে মেগাস্থেনিস। পরের প্রশ্ন 10 দাগ, অটবি কথার অর্থ কি? উত্তর হবে অরণ্য। এরপর দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, আর্য কোনো ড্যাশ শব্দ নয়? উত্তর হবে ভাষাগত শব্দ নয়। পরের প্রশ্ন 2, বেদ শব্দ এসেছে বিদ শব্দ থেকে। পরের প্রশ্ন 3, ঋগ্বেদে বিন্দ পর্বতের উল্লেখ নেই। পরের প্রশ্ন 4 দাগ, রাজা কথার আক্ষরিক অর্থ নৃপতি। পরের প্রশ্ন 5 দাগ, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল অশোক। পরের প্রশ্ন 6 দাগ, অরাজতান্ত্রিক মহাজন পদগুলিকে বলা হতো প্রজাতন্ত্র। পরের প্রশ্ন 7 দাগ, তীর্থঙ্কর বলা হতো জৈন ধর্মের প্রধান প্রচারককে। জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। পরের প্রশ্ন 8 দাগ, 187 অব্দ নাগাদ রাজা হন পুষ্যমিত্র শুঙ্গ। পরের প্রশ্ন 9 দাগ, সাতবাহন বংশের তৃতীয় রাজা ছিলেন প্রথম সাতকর্ণী। পরের প্রশ্ন 10 দাগ, উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয়েছে দেবপালকে। এরপর দেখো 3 দাগ, ঠিক না ভুল লেখো। 1 নম্বর প্রশ্ন, সমস্ত বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা হয়, এটি ঠিক। পরের প্রশ্ন 2, নিক্স ও শতমান গ্রন্থ হিসাবে ব্যবহৃত হতো, এটি ভুল, তার কারণ এটি মুদ্রা ছিল, মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। পরের প্রশ্ন 3, মোট 22 জন তীর্থঙ্কর ছিলেন, উত্তর ভুল, তার কারণ 24 জন তীর্থঙ্কর ছিল। পরের প্রশ্ন 4 দাগ, পিটক কথার অর্থ হলো পথ, এটি ভুল, তার কারণ পিটক কথার অর্থ হলো ঝুড়ি। পরের প্রশ্ন 5 দাগ, ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেন কনিষ্ক, এটি সঠিক। পরের প্রশ্ন 6, বৈদিক যুগে মূর্তি পূজা প্রচলিত ছিল না, এটিও ঠিক। পরের প্রশ্ন 7 দাগ, অর্থবেদকে সংহিতা বলে ধরা হতো না, এটি ঠিক। পরের প্রশ্ন 8 দাগ, 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন, এটিও ঠিক। পরের প্রশ্ন 9 দাগ, কনিষ্ক 75 খ্রিস্টাব্দ শাসক হন, এটি ভুল, তার কারণ 76 খ্রিস্টাব্দ শাসক হয়েছেন। পরের প্রশ্ন 10 দাগ, প্রথম দিকে গুপ্ত শাসকরা মহারাজা উপাধি নিতেন, এটি ভুল। এরপর দেখো 4 দাগের নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, বৈদিক সভ্যতা বলতে কি বোঝো? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো তোমাদের টেক্সট বইয়ে বৈদিক সাহিত্য, বৈদিক সভ্যতা, বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়? বেদ এসেছে বিদ শব্দ থেকে, বিদ মানে জ্ঞান। সমস্ত বৈদিক সাহিত্য 4 ভাগে ভাগ করা যায়, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি হলো সংহিতা। সংহিতাগুলি ছন্দে বাঁধা কবিতা। ঋগ্বেদ সব থেকে
পুরনো বৈদিক সাহিত্য। ঋগ্বেদ রচনার ভাষা আর ভৌগোলিক পরিবেশের উল্লেখ থেকে তা বোঝা যায় বাকি তিনটি সংহিতা অন্যান্য বৈদিক সাহিত্য ঋগ্বেদের পরের রচনা, তাই সেগুলিকে পরবর্তী বৈদিক সাহিত্য বলা হয়। অর্থাৎ বৈদিক সাহিত্যে দুটি ভাগ, আদি বৈদিক সাহিত্য, পরবর্তী বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য থেকে বৈদিক সভ্যতার ইতিহাস জানা যায়, তাই বৈদিক যুগেরও ভাগ দুটি, আদি বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋগ্বেদ। পরবর্তী বৈদিক সাহিত্য থেকে পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানা যায়। দেখো এখানে আমি দুটো প্রশ্নের উত্তরই বলে দিলাম, বৈদিক সভ্যতা ও বৈদিক সাহিত্য। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। অথবা বৈদিক সাহিত্য সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের রায় মার্টিন 64 নম্বর পেজের 11 নম্বর প্রশ্ন এবং 13 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন 2 দাগ, চতুর্যাম ও পঞ্চ মহাব্রত কি? তোমাদের টেক্সট বই 70 নম্বর পেজে রয়েছে। চলো দেখো উত্তর। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসবে। চতুর্যাম ও পঞ্চ মহাব্রত, জৈন ধর্মের 4টি মূল নীতি অবশ্যই মেনে চলতে হতো। সেগুলো হলো: ক, কোনো প্রাণী হত্যা না করা; খ, মিথ্যা কথা না বলা; গ, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া অর্থাৎ চুরি না করা; ঘ, নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই যে 4টি নীতি আমি বললাম, এই 4টি নীতি পার্শ্বনাথ দিয়েছিলেন। পার্শ্বনাথের এই 4টি নীতিকে বলা হয় চতুর্যাম ব্রত। এই 4টি নীতির সঙ্গে মহাবীর আরও একটি নীতি যোগ করেছিলেন, যার নাম ব্রহ্মচার্য। এই 5টি নীতিকে বলা হয় পঞ্চ মহাব্রত একসঙ্গে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি জাস্ট একটু জিনিসটা তোমাদের বলে দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে পড়বে। তার সাথে বলে দেই, আমি তোমাদের জিওগ্রাফির একটা নোটস, হাতে লেখা নোটস প্রোভাইড করেছি, অবশ্যই সেই নোটসটা দেখে নিও। চলো পরের প্রশ্ন। অথবা বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। সেটি কটি ভাগে বিভক্ত ও কি কি? সেটি 3টি ভাগে বিভক্ত: সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। আমি আগের সেটগুলোতে বারবার লিখিয়েছি, এই জন্য আর এখানে লিখে দেইনি। অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে লেখো। তোমাদের টেক্সট বইয়ের 72 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর। দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায়ের কথা গৌতম বলেছিলেন। সেই 8টি উপায়কে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। মার্গ মানে পথ, 8টি পথকে তাই একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এইটুকুই লিখে দেবে। চলো পরের প্রশ্ন। যদি 5 নম্বরে আসতো একটু বেশি লিখতে হতো। পরের প্রশ্ন 3 দাগ, অর্থশাস্ত্র কার রচনা? এর মূল বিষয়বস্তু আলোচনা করো। তোমাদের টেক্সট বইয়ের 81 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর। অর্থশাস্ত্র লিখেছিলেন কৌটিল্য। তোমরা প্রাচীন ভারতের শাসন পরিচালনার বিষয়ে বেশ কিছু বই লেখা হয় এখান থেকে শুরু করে সবার শেষে দেখো জরুরির উপাদান অর্থশাস্ত্র, এই পর্যন্ত লিখে দেবে। আমি আর পড়ছি না, তোমরা অবশ্যই বাড়িতে পড়ে নেবে। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো পরের প্রশ্ন। অথবা অশোকের ধর্ম বলতে কি বোঝো? তোমাদের টেক্সট বইয়ে 85 নম্বর পেজে রয়েছে। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মের মূল কথায় বেশ কিছু মিল পাওয়া যায় বা দেখা যায়। এখান থেকে শুরু করে মেনে চলাই ছিল মৌর্য শাসনের মূল ভিত, অর্থাৎ সম্রাটকে মেনে চলাই ছিল মৌর্য সম্রাটের মূল ভিত। এই পর্যন্ত লিখে দেবে। আমি আর পড়ছি না, তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4 দাগ, হর্ষচরিত কার রচনা? এই গ্রন্থে কি আলোচনা করা হয়েছে? দেখো তোমাদের টেক্সট বইয়ে 95 নম্বর পেজে 95 নম্বর পেজে রয়েছে বাণভট্টের হর্ষচরিত। বাণভট্ট হর্ষবর্ধনকে নিয়ে হর্ষচরিত কাব্য লেখেন। এই পোর্শনটা যে লেখা আছে টুকরো কথা দিয়ে, এই জায়গাটা খুব ভালো করে পড়বে এবং খাতার মধ্যে লিখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 5 দাগ, সাতবাহন শাসকদের শাসন পদ্ধতি আলোচনা করো। তোমাদের রায় মার্টিন 110 নম্বর পেজে 10 নম্বর প্রশ্ন উত্তর। অথবা টেক্সট বই থেকে আমি দেখে দিচ্ছি 90 থেকে 91 নম্বর পেজে। দেখো কুষাণ এবং সাতবাহন শাসন পদ্ধতি। তো সাতবাহন শাসন পদ্ধতি এখান থেকে হবে। সাতবাহন শাসন ব্যবস্থা প্রধান ছিলেন রাজা। এখান থেকে শুরু করে দেখো নিচের দিকে তামার মুদ্রা চালু করেছিল। রাজশক্তিগুলির সঙ্গে গণসংযোগগুলির লড়াইও এই পর্যায়ে চলেছিল। এই পর্যন্ত রেখে দেবে। তাহলে আজ রইল এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।